আচ্ছা, আজকে আমাদের শুরু করতে একটু দেরি হয়ে গেল। সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমাদের ফুলমুন লেকচার 2025-এর প্রথম ফুলমুন লেকচার জানুয়ারি মাসে। তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছরের প্রথম ফুলমুন লেকচারটা যিনি দেন, বাসুদেব ভট্টাচার্য স্যারকে তো মানে এটা বাঁধা ধরা ব্যাপার যে স্যারই প্রথম লেকচারটা দেবেন, এবং জানুয়ারি মাসে সেই জন্য স্যার পূর্ণিমার নিয়ারেস্ট শনিবার রেডি হয়ে রয়েছেন আজকের ফুলমুন লেকচারের জন্য। আজকে ফুলমুন লেকচারের যে টপিকটা ইক্লিপস, অকাল্টেশন অ্যান্ড ট্রানজিট, এইটা এই ওয়ার্ডগুলোর মধ্যে ইক্লিপসটা হয়তো সকলের কাছে পরিচিত। আমরা সবাই জানি ইক্লিপস, অনেকে দেখেছি, অনেকে দেখিনি, অনেকে দেখার ইচ্ছে আছে। কিন্তু তার সাথে যে দুটো জিনিস, ট্রানজিটটা তাও হয়তো অনেকে শুনেছি, বাট অকাল্টেশন এইটা হয়তো অনেকের কাছে কিছুটা নতুন ঠেকলেও ঠেকতে পারে। কিন্তু এই যে তিনটে বস্তু, এদের তিনটের মধ্যে যে বেশ কিছু ইন্টার রিলেশন আছে এবং অনেক রকম মজা আছে। বাসুদেব স্যারের কাছ থেকে তো আমরা সেই মজাগুলো জানি। তো আজকে পালা হচ্ছে স্যারের কাছ থেকে সেই মজার জিনিসপত্রগুলো একটু শুনে নেওয়ার জন্য। তাই আর বেশি দেরি না করে আমি বাসুদেব স্যারকে বলছি আজকে ফুলমুন লেকচার শুরু করার জন্য। ধন্যবাদ। আসলে এই ইক্লিপস, অকাল্টেশন এই দুটো কথার মধ্যে ট্রানজিটটা আলাদা, বা ট্রানজিট এই তিনটার মধ্যে কোরিলেটেড এমন ভাবে যে দুটো বস্তু একটা আর একটাকে আড়াল করছে, হয় সামনে দিয়ে যাচ্ছে কিংবা পিছন দিয়ে যাচ্ছে। মানে একটা বস্তু আছে আর একটা বস্তু তাকে আড়াল করছে। এখন এই যে বস্তুর ছোট বড় সাইজ অনুসারে কোনটা ছোট কোনটা বড় বা খুব বেশি তারতম্য হলে পরে শব্দগুলি পাল্টে যায়। যেমন যখন আমার সূর্যগ্রহণ যখন হয়, টোটাল মানে সোলার ইক্লিপস, তখন চাঁদটা এসে সূর্যকে ঢেকে দেয় আমাদের চোখের সামনে। অর্থাৎ এটা কিন্তু অকাল্ট করছে, ঢেকে দেওয়া হচ্ছে, আবরণ করে দিচ্ছে। আমরা বলছি ইক্লিপস, তখন প্রায় সমান মানের। যখন এই সামনে যেটা ঢেকে দিচ্ছে সেটা যখন খুব বড় থাকে, যেমন চাঁদ একটা গ্রহকে ঢাকছে, চাঁদটা বিশাল বড় আমাদের আকাশে আমরা দেখতে পাই, গ্রহটা ছোট ছোট দেখায়, তখন বলি অকাল্টেশন। আবার যখন যেটা যাচ্ছে সে যখন ছোট হয়, যার সামনে দিয়ে যাচ্ছে, যাকে ঢাকার চেষ্টা করছে সেটা অনেক বড়। যেমন সূর্যের উপর দিয়ে জুপিটার, ভেনাসের ট্রানজিট সামনে যাচ্ছে, সেটা অনেক ছোট জিনিস, তখন বলি আমরা ট্রানজিট। এই শব্দগুলির ছোট বড় সাইজ অনুসারে কিছু পরিবর্তন হয়। এছাড়া আর একটা আছে ইক্লিপস, যেমন সামনে আড়াল করলে ঢেকে দিলে সেটা, বা সামনে অকালকে সামনে যেমন হয় ঢেকে দেওয়া হয়, সেখানে যেমন ইক্লিপস হয়। আবার ছায়ায় যদি ঢাকা পড়ে সেটাও একটা ইক্লিপস হয়। আমরা প্রথমে চলে আসি অকাল্টেশনের ক্ষেত্রে। এখন হয় কি, চাঁদটা তার পশ্চিম থেকে পূবে আমরা যাই, একেবারে অমাবস্যার পরে যখন দেখি চাঁদটা সরু থেকে চওড়া হয়, উপরের দিক মানে কিন্তু পূব দিক, নিচের দিকটা মানে পশ্চিম আকাশে, যেহেতু নিচের যেটা ব্রাইট সাইড সেটা হচ্ছে পশ্চিম দিক থাকে। আসার সময় যদি ঢাকা পড়ে তখন খুব মজার জিনিস হয়। একটা হঠাৎ করে ঢাকা পড়ে যায়, সেটা সেদিক থেকে ঢাকা, একটা গ্রহ বা কোনো কিছুকে তারকা ঢাকা চলার পথে ঢাকা পড়ে। আবার উল্টো দিকটাও হতে পারে, যদি এটা বেশি রাত্রি হয়, শেষ রাত্রির দিকে হয়, মানে চাঁদটা তখন ব্রাইট সাইডে তখন ঢাকা পড়ে। তো এইটা যেমন এর আগের যে ইক্লিপসটা 2024-এর যে ইক্লিপসটা হলো, শনির অকাল্টেশনটা হয়েছিল চাঁদে, সেই ছবিটা দিয়ে আমরা শুরু করছি। যদি আমরা টেলিস্কোপে দেখি তাহলে দেখা যাবে যে শনিটা আস্তে 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 দূরত্বটা কমতে এসে আমাদের এই বাঁ দিকের ছবিটার মতো আস্তে আস্তে এই তলায় ঢুকে গেল, ঢাকা পড়ে গেল। আর যদি আমরা খালি চোখে দেখি তা দেখবো চাঁদ খালি চোখে শনি দেখা যায়, শরীর মানে আকার দেখা যায় না, তার বলয়ও দেখা যায় না, শুধু উজ্জ্বল বস্তু দেখা যাবে সেটা আস্তে আস্তে ব্রাইটনেসটা কমতে নিভে গেল। শনির থেকে যদি ভেনাসের ট্রানজিট হয়, ভেনাসের অকাল্টেশনে তো আরো ভালো, মানে পরে আসবো তাতে। তাহলে যদি ডার্ক সাইডে মানে অকাল্টেশনটা শুরু হয়, অর্থাৎ কিনা সন্ধ্যার আকাশে হয়, তাহলে দেখা যায় যে
যে চাঁদটা দূরে আছে, এখানে একটা উজ্জ্বল বস্তুটা রয়েছে, গ্রহ এক কোনার গ্রহ আছে একটা, পিছনে চাঁদের পিছন দিকটা ঢাকা অন্ধকার, দেখা যাচ্ছে না। এখানে কথা নেই বার্তা নেই, চাঁদটা দূরে, এখানে দূরে, এখানে আগে থাকতেই এই যেমন এখানে ডান দিকে ছবি যেমন আছে, যদি আমি এটা ঘুরিয়ে দিই তাহলে ওইখানে কিন্তু চাঁদটাকে দেখা যাচ্ছে না, ওই বস্তুটা আস্তে 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 নিভে গেল, অথচ ওখানে কোনো আড়ালটা হচ্ছে কি সে দেখা যায় না, এবং দেখতে ওইটাই সুন্দর লাগে বেশি। আবার যখন বেরিয়ে আসে তখন ব্রাইট সাইড থেকে বেরিয়ে আসে, বাঁদিকে ছবি যেমন দেওয়া আছে ওইখান থেকে বেরিয়ে আসে। আর যদি ব্রাইট সাইড থেকে অকালটেশনটা হয় তাহলে পরে বাঁদিকে ছবিটা যেমন দেওয়া আছে ওইখান থেকে ঢাকা পড়ে, ওটা খালি চোখে দেখা খুব মুশকিল হয়, কেননা চাঁদের উজ্জ্বলতায় শরীর খুব একটা বেশি উজ্জ্বল নয়, মোটামুটি তারা হলে তো খালি চোখে দেখায়, ব্রাইট সাইডে দেখা যায় না, ধীরে ধীরে আস্তে ব্রাইটনেসটা কমতে কমতে নিভে গেল। আর যদি আমি টেলিস্কোপে দেখি তাহলে দেখা যায় শনি আস্তে আস্তে ওর আড়ালে চলে গেল। এরপরে আমরা চলে আসি এখানে ভেনাসের ক্ষেত্রে, শুক্রের ট্রানজিটের ক্ষেত্রে, এটা উজ্জ্বল জিনিস। বাদিকে আমরা দেখতে পাচ্ছি টেলিস্কোপে দেখা যাচ্ছে ব্রাইট সাইড, এখানে চাঁদটা রয়েছে আর ওখানে ভেনাস রয়েছে, এবং ভেনাসটাও দেখতে চাঁদের মতোই, কেননা মার্কারি এবং ভেনাস যে দুটো গ্রহ পৃথিবীর কক্ষপথের ভিতরের দিকে আছে, যেটি ইনফেরিয়ার প্ল্যানেটস বলা হয়, এগুলি সামনে দিয়ে যাতায়াত করে, ওই জন্য চাঁদের মতো এই দুটো গ্রহেরই কড়া হ্রাসবৃদ্ধি ঘটে, ছোট থেকে বড় পূর্ণিমার থেকে পূর্ণিমা অমাবস্যার মতো ছোট বড় তার ফেজ আছে। এখানে দেখা যাচ্ছে এটা প্রায় গিবাস, কিছুটা ক্রিসেন্ট রয়েছে, এই অবস্থাতে দেখা যাচ্ছে, এবং ধীরে ধীরে সেই চাঁদটাকে আড়াল করে। ডান দিকের ছবিগুলি দেখতে পাচ্ছি এখানটাতে এই দূরত্বটা অনেকখানি এখানে রয়েছে, এখানে আস্তে আস্তে দূরত্বটা কমছে, কমতে কমতে এসে এই গায়ে চলে আসছে এখানে, তারপর এইখানে এসে ঢুকে যাচ্ছে, তারপর এখানে মিলিয়ে গেলে ধীরে ধীরে, এখানে একেবারে নেই, ট্রানজিট শিখেছে। এটা ব্রাইট সাইডে। এর যখন বেরিয়ে আসবে তখন এরকম জায়গাতে হঠাৎ করে মনে হয় এখান থেকে হঠাৎ করে দেখা যাবে যেন ধীরে ধীরে একটা আলো ফুটে উঠলো, খালি চোখে মনে হবে। আর টেলিস্কোপে যখন দেখা যাবে তখন এই প্ল্যানেটটা ধীরে ধীরে এখান থেকে ফুটে উঠলো, শূন্য অন্ধকার জায়গা থেকে দেখতে খুব মজার লাগে। এই গ্রহের যে অকালটেশন, এটা এছাড়া যে জুপিটার অকালটেশন বাদিকে একটা জুপিটার অকালটেশন, এটা এমনি খালি চোখে যেটা সেইভাবে দেখানো আছে এখানে। চাঁদের অকালটেশন ডার্ক সাইডে হচ্ছে কিভাবে, আর ডান দিকে একটা ব্রাইট স্টার দেওয়া আছে, স্পাইকা চিত্রা নক্ষত্র, সেটা অকালটেশন হচ্ছে কিরম ঢুকে যাচ্ছে আস্তে আস্তে দেখানো হচ্ছে এখানে। এইখানে যেমন ব্রাইট মানে তারা ঢুকে যাচ্ছে স্লাইটলি, আমরা ফটোগ্রাফি দেখতে পাচ্ছি, এমনি দেখা যাচ্ছে যে ব্রাইটনেসটা কমতে কমতে হঠাৎ করে নিভে গেল। স্টারের যখন অকালটেশন হয়, কোন তারার যখন অকালটেশন হয় তখন আমরা মজা হচ্ছে এই যে তারা আছে দেখা যাচ্ছে এরকম ডার্ক সাইডে, হঠাৎ দেখে নেই, মানে দূরত্বটা কমছে, আছে আছে হঠাৎ একদম অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। তো ব্রাইট সাইডে বেরোবার সময় সেটা বুঝতে পারা যায় না, কারণ চাঁদের উজ্জ্বলতার তারতম্যে ওই সেই তারাটাকে দেখা যায় না। আগে আমাদের যখন স্কাই ওয়াচিং গাইড বেরোতো তখন অকালটেশন দেওয়া থাকতো, লুনার অকালটেশন, সেখানে যদি ডার্ক সাইডে যদি ইনগ্রেস হয় তাহলে ইনগ্রেস দেওয়া থাকতো টাইম, ব্রাইট সাইডে এগ্রেস দেওয়া থাকতো না। আর যদি ব্রাইট সাইডে অকালটেশনটা হয় মানে ঢোকে, আর ব্রাইট যেখান দিয়ে বেরোচ্ছে এগ্রেস, তখন এগ্রেসের টাইমটা দেওয়া থাকে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই স্টারের ক্ষেত্রে সেই টাইপটা দেওয়া থাকতো, সেটা দেখতে সুন্দর, খুব সুন্দর লাগে দেখতে, কথা নেই কথা নেই, হঠাৎ অন্ধকারে একটা তারা ফুটে উঠলো, এরকম লাগে দেখতে এটা। এছাড়া আছে গ্রেজ অকালটেশন। এই স্টারগুলি যখন যায় চলাফেরা করার সময়তে, চাঁদ যখন ধীরে ধীরে সরে আসছে এবং ঢাকা পড়ে একটা কোনো জায়গাতে, তারাটা অনেক সময়তে এমন চাঁদের ধার ঘেঁষে যায়, একদম ধার ঘেঁষে যায়, গ্রেস করে যায়, এটাকে গ্রেজ অকালটেশন বলে।
এখন এই গ্রেজ অকাল্টেশনের ব্যাপারে একটুখানি অন্যদিকে আসতে হবে আমাদের। এটা আমাদের প্যারাডক্সের ব্যাপারটা জানতে হবে, কারণ প্যারাডক্সের জন্য আমরা চাঁদটাকে, যেহেতু চাঁদটা বহু দূরে আছে, চাঁদ অনেক সামনে, চাঁদ এবং এই মুন এই দৃশ্যের তারতম্যের কারণে আমরা চোখের অবস্থান বা অবজারভারের অবস্থানের জন্য চাঁদটাকে সরে যেতে দেখব। আমি এখানে বসে আছি, আমরা এখানে যারা দর্শক যারা আছে, যারা আমার সোজাসুজি আমার বড় এখন দর্শক থাকে, দূরের ব্যাকগ্রাউন্ডে, বহু দূরের ব্যাকগ্রাউন্ডে দেখে আমার মাথাটা এইখানে আছে। এইখানে যে দর্শক আছে সে ওই দূরের ব্যাকগ্রাউন্ডে আমার মাথাটাকে দেখবে এইখানে আছে, এখানকার দর্শক দেখবে আমার মাথাটা আছে এইখানে। কাজে দূরের প্রেক্ষাপটে এই অবজারভারের স্থান পরিবর্তনের জন্য আমার মাথার অবস্থানের পরিবর্তন দেখা যাবে। এইটাকে বলা হয় তার প্যারাডক্স। এই যে কোণ উৎপন্ন করে সে অ্যাঙ্গুলার প্যারাডক্স হয়। এখন দূরে জিনিসটা আগে দেখা যায়, সঙ্গে সঙ্গে যায়। এইখানে ছবিটাতে আমার এইখানে এই Q1 Q2 Q3 আছে। এই Q1 এখানে যে দর্শক আছে সে দেখবে দেখে চাঁদের ধার ঘেসে, একদম ধার ঘেসে যাচ্ছে এখানটাতে, গ্রেজ অকাল্টেশন হচ্ছে। যে অবজারভার 2 তার এই দিকটা থাকছে, অর্থাৎ তার পূর্ব দিকে দক্ষিণ দিকে থাকছে, সে দিকে তার চাঁদটা উত্তরে সরে যাচ্ছে, তারপরে তারারা পুরোপুরি ঢাকা পড়ে যাচ্ছে, ফুল অকাল্টেশন হচ্ছে এখানে। আর যারা উত্তর দিকে আছে পথিতে, তারা দেখবে চাঁদটা দক্ষিণ দিকে সরে যাচ্ছে এই প্যারাডক্সের জন্য, তারপরে সেখানে কোনো অকাল্টেশন হবেই না। আর যে O1 যেখানে আছে ঠিক ওই লাইন বরাবর, সে দেখবে গ্রেজ অকাল্টেশন। কাজে গ্রেজ অকাল্টেশন জায়গাটা যে হয় খুব সামান্য, খুব সরু সামান্য জায়গার উপর দিয়ে গ্রেজ অকাল্টেশন দেখা যায়। খুব দুর্লভ ঘটনা, খুব রেয়ার হয় এবং দেখাটা খুব খুব সৌভাগ্য কম হয়। আমাদের ক্ষেত্রে আমরা একবার হয়েছিল মনে আছে, আমরা তো কাশীপুরে গিয়েছিলাম, সে অনেক বহু বছর আগে, 80-র দশকে, সেটা গিয়ে আমরা ভালো দেখতে পাইনি। এখন এই গ্রেজ অকাল্টেশনের গুরুত্ব আছে, যেহেতু এটা ধার ঘেঁষে যায়। এখন চাঁদের পাহাড়ে, চাঁদের ধারে চারপাশে, সারা গায়ে যেমন ধারেও প্রচুর পাহাড় এবং ভ্যালি, মানে উপত্যকা আছে, ভ্যালি। ওই সমস্ত ভ্যালিগুলিতে যাওয়ার সময়তে হঠাৎ একটা ফাঁক দিয়ে দেখা যায় তারাটা দেখা যাচ্ছে, আবার আড়াল পড়ে গেল, চাঁদ ছড়ে যাচ্ছে, আবার ঢাকা পড়ে গেল, আবার আরেকটা উপত্যকা দিয়ে ফাঁকা দেখা যাচ্ছে। অর্থাৎ তারাটা ব্লিঙ্ক করে, একবার ফুটে উঠলো আবার নিভে গেল, আবার উঠে গেল আবার নিভে গেল, এরকম বারবার করে ব্লিঙ্ক করে। খুব সুন্দর দেখতে হয়, খুব কম, দুর্লভ এই দৃশ্য, সৌভাগ্যর দেখা। এখন এই যে ব্লিঙ্ক করে উজ্জ্বল নামের নামে, এবং যদি বিভিন্ন দর্শক দেখে নানান জায়গা থেকে, তার ওই প্যারাডক্সের কারণেই ওই তারাটা যেখানে সরে যাচ্ছে তার পজিশনটা পাল্টে যাচ্ছে। আমরা এই ছবি দেখতে পাচ্ছি এখানটাতে, যে অনেকগুলি এখানে যা দর্শক, যারা উত্তর দিকে দর্শক, তারা চাঁদটা দক্ষিণ দিকে সরে আসবে, তার এইখান থেকে গ্রেজ হচ্ছে। এই যে অকাল্টেশন, একটা পথ দেখা যাচ্ছে, এই যেটুকু সময় অকাল্টেশন হলো সেখানে দেখানো নেই, বা বাকিটা তারারা দেখা যাচ্ছে, সোজা লাইন মনে হচ্ছে তারাগণে দেখা যাচ্ছে, বাকি সময় দেখা যাচ্ছে না। এগুলি যদি প্লট করা যায়, চাঁদের প্রোফাইলটা আমরা ম্যাপ করতে পারি। এই চাঁদের প্রোফাইল ম্যাপিং এর জন্য এই গ্রেজ অকাল্টেশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস। আমরা আর একটা জিনিস হয় যে আর এক রকম, এই গ্রেজ অকাল্টেশন ছাড়াও আর অ্যাস্টেরয়েড অকাল্টেশন, অর্থাৎ তারা রয়েছে চাঁদ ছাড়াও অন্য গ্রহ কিন্তু তারাকে অকাল্ট করে, মানে প্ল্যানেটের অকাল্টেশন হয়। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যখন কোনো একটা অ্যাস্টেরয়েড, একটা গ্রহাণু যখন তারাকে ঢেকে দেয়, এবং সেই ঘটনা খুব ইম্পর্টেন্ট। সে গ্রহাণুগুলি দেখা যায় না, কারণ এত ছোট জিনিস, আমার খালি চোখে তো দূরের কথা, টেলিস্কোপেও দেখা যায় না। কিন্তু অকাল্টেশন যদি হয় এবং বিভিন্ন লোক অকাল্টেশনটা অবজার্ভ করে, তাহলে আমাদের ছবির এই বাঁদিকে প্রথম ছবিটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সোজা লাইনগুলি মানে হচ্ছে গিয়ে তারা দেখা যাচ্ছে, এইখানে গিয়ে দেখা গেল না, কিছুক্ষণ হয়ে গেল না, আবার ফুটে উঠলো।
এদিকে যারা যারা উত্তরে আছে তারা দেখবে অ্যাস্টেরয়েডটা দক্ষিণ দিকে সরে গেল প্যারাডক্সের কারণে। তারা উত্তর দিক থেকে তাদের অকাল্টেশনটা হবে। যারা তারা দক্ষিণ দিকে থাকে, অনেক দক্ষিণে আছে, নিচের দিকে আছে, এখানকার কোন দর্শক যারা, তারা দেখবে তাদের ক্ষেত্রে অ্যাস্টেরয়েডটা উত্তরে সরে যাবে, তারপরে তারার লাইনটা দক্ষিণে সরে আসবে। তাহলে বিভিন্ন দর্শক তারাটাকে দেখবে বিভিন্ন জায়গা থেকে অকাল্টেশন হচ্ছে, এবং টাইমটা কতক্ষণ ধরে অকাল্টেশন হলো সেই টাইমটা মেনশন নোট করতে হয় পারফেক্টলি। যদি টাইমগুলি আমরা নোট করি, এখানে প্লট করি, দেখা যাচ্ছে এই জায়গাটা দেখা যাচ্ছে এই শেপটাতে এটা অ্যাস্টেরয়েড আকৃতিটা এইরকম ছিল। তাহলে অ্যাস্টেরয়েডটা চোখে দেখা যায় না, অথচ এই গ্রেজ অকাল্টেশন দেখে, এই অ্যাস্টেরয়েড অকাল্টেশন দেখে আমরা তার আকৃতি দেখতে পারি। এখানে একটা ছবি দেখা আছে, এটা এখানে একটা বাইনারি অ্যাস্টেরয়েড আছে, দুটো অ্যাস্টেরয়েড এখানে পাশাপাশি রয়েছে, পরস্পরের চারদিকে ঘুরে একসঙ্গে তারা মুভ করে যাচ্ছে। এই দুখানা বাইনারি অ্যাস্টেরয়েড তারাদের মানে অকাল্টেশন করছে, এবং বিভিন্ন দর্শক নর্থ থেকে সাউথ প্রচুর বহুদূর দূরে, কারণ খেয়াল রাখতে পরে আমার আবার এখানে আসবো এই প্যারাডক্সের ব্যাপারে, যে নর্থের উত্তরে যদি কোনো দর্শক থাকে সে দেখবে এই প্ল্যানেট সামনে যে অবজেক্ট আছে দক্ষিণ দিকে সরে আসে। যেমন এখান থেকে কোনো লোক যদি বাঁদিকে সরে যায় আমার মাথাকে ডান দিকে সরতে দেখবে। আমরা যখন গাড়িতে চড়ি, ট্রেনে যখন যাই, দূরের অবজেক্টের রিসপেক্টে সামনে যদি পিছন দিকে চলে যায়, আমরা যেদিকে যাই তার উল্টো দিকে যাই। এটাও সেটা কথা খেয়াল রাখতে হবে সেটাকে। এই সেখানে তাই বিভিন্ন রকম অবজার্ভ করেছে, তাদের অকাল্টেশন টাইম প্লট করে নিয়ে এখানে দুখানা অ্যাস্টেরয়েড পাশাপাশি পাওয়া গেছে, তাদের যে বাইনারি অ্যাস্টেরয়েড তাদের চেহারাগুলি আকৃতি এখানে ধরা পড়ে গেছে কেমন ভাবে দেখতে হয়। এই অকাল্টেশন ছাড়া আমাদের এই দর্শনের বাইরে আরো অনেক জিনিস ঘটে। যেমন কিছু কিছু স্টার আছে ভ্যারিয়েবল স্টার, নানান রকম ভ্যারিয়েবল স্টার আছে, ইন্ট্রিনসিক ভ্যারিয়েবল আছে, ইক্লিপসিক ভ্যারিয়েবল, যেখানে মানে দুখানা স্টার আমরা যদি বাইনারি এমনি স্টার দেখতে পাই পাশাপাশি ভিজিবল, টেলিস্কোপে দেখা যায় যদি ভালো কথা, যেগুলি দেখা যায় না টেলিস্কোপে দেখা যায় না সেগুলি এই স্পেকট্রোস্কোপিক্যালি দেখা যায়। তাদের ক্ষেত্রে হয় কি একটা আরেকটাকে আড়াল করে। এখানে দেখতে পাচ্ছি, এখানে এটা অ্যালগলের দেখানো আছে, এই সামনে এটা এই চারদিকে ঘুরছে অ্যালগল এবি, এটা ইক্লিপস আড়াল করছে, এখানে একটাকে ইক্লিপস হয় এখানে। এবার যেটা ব্রাইটনেসটা বেশি, এখানে যেমন এটা বেশি ব্লু, এটা বেশি ব্রাইটনেস, এই ক্ষেত্রে যখন ঢাকা পড়ছে এখানে কম টিল্ট হচ্ছে। এখানে সমান যখন দুটো পাশাপাশি থাকে, সাইডে যখন এরকম আসে, এখানে যেমন দেখানো আছে এই কেসটা, তখন সম্মিলিত ব্রাইটনেস অনেক বেশি থাকে, আমরা এই পোর্শন দেখতে পাই। আর যখন এটাকে আড়াল করে যায়, ডিপ করে যায়, যখন এখানে যখন চলে আসছে যে বেশি ব্রাইট যেটা সে ঢাকা পড়ে যাচ্ছে, তখন এখানে ব্রাইটনেস অনেকখানি কমে যায়। আবার যখন কম হয় তখন এটা ছোট একটা সেকেন্ডারি ইক্লিপস তৈরি হয়। আমরা এই কার্ভ থেকে বুঝতে পারি তাদের ইক্লিপস হচ্ছে একটা সাথে আরেকটা। সেখানে কিন্তু ইক্লিপস হচ্ছে, অকাল্টেশন সেখানেও হয়, সেখানে হয়, সেখানেও ট্রানজিট হয়। আবার যখন অনেক সময় যেহেতু এক্সট্রা সোলার মানে এক্সো প্ল্যানেট আমাদের সৌরজগতের বাইরে অন্য তারা যখন প্ল্যানেট আবিষ্কার করে তাদের ক্ষেত্রে তাদের অনেক স্পেকট্রোস্কোপি ব্যবস্থা থাকে, সেখানেও কিন্তু এই ধরনের জিনিস অ্যাপ্লাই করা হয়, স্পেকট্রোস্কোপিক্যালি দেখা হয়, তাদের স্পেকট্রাম অ্যানালিসিস করে নানানভাবে। সেটা আমি আর অতখানি যাওয়ার দরকার নেই আমাদের। কথা হচ্ছে যে এই যে অকাল্টেশন এবং ইক্লিপস করা, এটা মানে খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা খুব ঘটে আমাদের আকাশে, যেগুলি দেখার মতো। আমরা এবারে এই ঘটনাতে চলে আসি দেখার মতো একটা বৃহস্পতি ইটসেলফ একটা দেখার মতো জিনিস। তার রেগুলার অবজার্ভ করলে পরে আমাদের সবাই তো বৃহস্পতি বেল্ট, দুটো ইকুইটোরিয়াল বেল্ট দেখি, আর তার রেড স্পটটা সবসময় দেখা যায় না, টাইম আছে কতক্ষণই, 10 ঘন্টায় ঘুরে আসে, যখন এদের সামনে আসতে আসে তখন দেখতে পাই, এটা দেখি। আরো অনেকগুলি যেটা ঘটে, আর 4টে গ্যালিলিয়ান মুনস, আয়ো, ইউরোপা, গ্যানিমেড এবং ক্যালিস্টো, এই 4টে দেখা যায়। এই 4টে উপগ্রহ যে ঘুরে যখন, তখন নানা রকম ঘটনা ঘটে।
এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখতেও ভালো, জানতেও ভালো। এখানে ইক্লিপস হয় স্যাটেলাইটের ক্ষেত্রে, যখন একটা ইক্লিপস কখন হবে, একটা যখন জুপিটারের শ্যাডোর মধ্যে দিয়ে পাস করে। জুপিটার কারণ এখানে যদি ছবি দেওয়া আছে এখানে, এইটা মনে এখানে আমাদের দেখি পরের ছবিটা নিয়ে আসি। এখানে সান আছে, সূর্য আছে, এই ছায়াতে এখানে ছায়া পড়ছে। এখানে যখন কোন স্যাটেলাইট এখানে ঢুকে এসে এই ছায়ার মধ্যে ঢুকে এসে তখন ইক্লিপস তৈরি হয়, এটা হয় ইক্লিপস। আবার যখন এই সামনে এখানে যাচ্ছে, যখন সামনে দিয়ে পাস করে, এটা আর্থ এখানে আছে, পৃথিবী আমরা দেখছি, এই বরাবর দেখছি আমরা। এইটাকে যখন আসছে আমরা এখানে দেখতে পাবো, বৃহস্পতির গায়ে এখানে, অর্থাৎ কিনা এটা গায়ের পর ঢুকছে এখানে। আর এইখানে যখন এটা শেষ বেরিয়ে যাচ্ছে, এর মধ্যে ছায়া যখন পড়ে, কারণ এই পাশ থেকে যখন সূর্যটা এই পাশ থেকে আসে, যখন ছায়াটা এখানে এসে পড়ছে, তখন তার যে উপগ্রহ যেটা আছে সেটা এখানে রয়েছে, ছায়াটা পড়েছে এইখানে, এটা তো শ্যাডো, এটা হয় শ্যাডো ট্রানজিট। এবং পরে আমরা এটাতে আসছি এবারে, তাই পরপর দুটো জিনিস হচ্ছে। এইখানে যখন হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছি আমরা, যখন এই জি যেটা একটা গ্যালিলিয়ান মুন এখানে আছে, আমরা তখন একে বৃহস্পতির গায়ে এখানে দেখবো এটা ঢুকছে এসে। আর এইখানে যখন আছে এই পয়খানে, তখন আমরা এইখানে দেখবো তার শ্যাডোটা, যেহেতু সূর্য এখানে আছে, তা এইখানটা এখানে শ্যাডো পড়বে, ছায়াটা এখানে পড়ছে, তখন শ্যাডো ট্রানজিট হবে এখানে। এই যখন পজিশন, এতে যখন শ্যাডোটা ট্রানজিট শুরু হচ্ছে, এই যেটা এখানে এর অবস্থাতে শ্যাডো ট্রানজিট হচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে না বৃহস্পতির গায়ে। যখন বি পজিশনে আসছে, এটা পৃথিবী, আমরা এখান থেকে দেখছি, এই আমাদের লাইন অফ সাইট। আমরা এইখানে যখন আসছি বিটা, তখন দেখবো আমরা এখানে বৃহস্পতি থেকে শুরু করছে, বৃহস্পতি তখন তার ট্রানজিট হচ্ছে। বি থাকতে তখন এই বি ট্রানজিট শুরু হচ্ছে, আগে তার শ্যাডো ট্রানজিট শুরু হয়ে গেছে এইখানে। শ্যাডো ট্রানজিট আগে যাচ্ছে, ট্রানজিটটা পরে আসছে। এখানে যখন আসছে, এইখানে যখন শীতে যখন পৌঁছচ্ছে এখানে, তখন তার ট্রানজিট এখানে এই বরাবর তার ট্রানজিট শেষ হচ্ছে। এবারে এখান থেকে ঘুরে যখন শীতে ঘুরে যখন এই ডিতে পৌঁছলো, তখন সে কিন্তু বৃহস্পতির ছায়া ঢুকে গেল। এই ডিতে আসার পর এখানে হচ্ছে ইক্লিপস, এই রিজিয়নটা ইক্লিপস হচ্ছে এখানে। আর এখানে যখন বেরিয়ে আসছে, তখন তার অকাল্টেশন শেষ হচ্ছে, এখানে অকাল্টেটেড হয়ে গেছে। অকাল্টেশনটা আগে ইক্লিপসের ছায়াতে অকাল্টেশন হচ্ছে, ইক্লিপস, তারপরে বৃহস্পতির অকাল্টেশন হচ্ছে, এখানে অকাল্টেশনটা কমপ্লিট হচ্ছে একসঙ্গে। তাহলে এইখানে বৃহস্পতির ক্ষেত্রে আমরা ট্রানজিট দেখতে পাচ্ছি, মানে স্যাটেলাইটটা ট্রানজিট করছে গায়ের উপর দিয়ে, তা শ্যাডো ট্রানজিট হয়, শ্যাডোটা ট্রানজিট করে যাচ্ছে, এখানে ইক্লিপস হচ্ছে, এখানে অকাল্টেশন হচ্ছে। সব রকম ঘটনাগুলি হয় বৃহস্পতির এই উপগ্রহগুলি চলার ক্ষেত্রে, এবং অসাধারণ সুন্দর। একটা কথা খেয়াল রাখতে হবে, যখন এই শ্যাডো ট্রানজিটটা হয়, এই ছায়াটা এখানে যখন আমরা দেখবো সোলার ইক্লিপস। আমরা পরের ছবিতে চলে আসি, এইখানে দেখতে পাচ্ছি, এইখানে ছবিতে ইউরোপা এখানে আছে, ইউরোপার ট্রানজিট শুরু হচ্ছে, এখানে শ্যাডো কিন্তু এইখানে শ্যাডো ট্রানজিট আগেই শুরু হয়ে গেছে। এখানে ক্যালিস্টো এখানে রয়েছে, ক্যালিস্টো ট্রানজিট চলছে। এইখানে আয়ও রয়েছে, এখানে দেখা যাচ্ছে আয়োটা এখানে আছে, আয়োকে দেখা যাচ্ছে, আয়োর ট্রানজিট হচ্ছে না, তার ছায়াটা পড়েছে এইখানে, আয়োর শ্যাডো ট্রানজিট শুরু হলো এখানে গ্যানিমিড ট্রানজিটে আছে উপরে, তার শ্যাডো ট্রানজিট এখানে, এটা হচ্ছে শ্যাডো ট্রানজিট চলছে এখানে। এটা কিন্তু একই সঙ্গে চলছে, দুটোই পাশাপাশি শ্যাডো ট্রানজিট আগে তৈরি হয়। এরপরে যখন এটা শেষ হয়ে যাবে, যখন তারপরে গিয়ে চলে যাচ্ছে, তাই ইক্লিপসে চলে আসে।
আচ্ছা, যেটা বলছিলাম, শ্যাডো ট্রানজিট যখন হয় তখন শ্যাডোর মধ্য থেকে আমরা সূর্যটাকে দেখতে পাবো, কারণ ছায়া পড়েছে, সেখানে কিন্তু ইক্লিপস হচ্ছে। এখানে কিন্তু শ্যাডো ট্রানজিট দেখতে পাচ্ছি পৃথিবীর উপরে চাঁদের শ্যাডো ট্রানজিট। এটা চাঁদের ছায়া পড়েছে এখানে পৃথিবীর উপরে, এটা মুভ করছে এখানে, এবং এর মধ্যে থেকে কিন্তু আমরা যখন তাকাই তখন দেখবো চাঁদটা সূর্যকে ঢেকে বেড়েছে, আমাদের টোটাল সোলার এক্লিপস। তখন তখন সূর্যগ্রহণ তৈরি হচ্ছে, এবং এই রিজেন থেকেই শুধুমাত্র টোটালিটি দেখা যাবে। তাই শ্যাডো ট্রানজিট যেখানে হয় আর্থে পড়ছে এখানে, সেখান থেকে আমরা খুব কম দেখতে পাই ইক্লিপস। জুপিটারে যেহেতু 4টে স্যাটেলাইটে তার শ্যাডো ট্রানজিট চলে, সেখানে কিন্তু প্রতিদিনই তার কোনো না কোনো জায়গা থেকে তার টোটাল সোলার এক্লিপস দেখা যায়। এবং এখানে দেখে যে একটা ছবি দেখানো আছে, এটা খুব সকলে জানি, আমরা খুব পরিচিত, নতুন কিছু নেই। যেখানে এটা মুন, চাঁদের ছায়াটা এখানে পড়েছে, এখানে যেখানে পার্সিয়াল ছায়া পড়ে, পার্সিয়ালি এখান থেকে দেখি এক পাশ থেকে ঢেকে পড়েছে, মানে এখান থেকে এই পাশ থেকে আলো আসছে, এদের দিক থেকে নিচের থেকে আসছে না, তো এই পাশ থেকে পার্সিয়াল এক্লিপস দেখা যাবে, এইখানে উল্টো দিকে পার্সিয়াল এক্লিপস দেখা যাবে। আমি উপর থেকে দেখি, আমরা অ্যাকচুয়ালি চাঁদটা যায় পশ্চিম দিকে পূবে যায়, পশ্চিম দিকে পূবে যায় বলে চাঁদের ছায়াটাও পৃথিবীতে যখন পড়ে পশ্চিম দিকে পূবের দিকে যায়, এবং এই ছায়ার যদি উত্তর দিকে কেউ থাকে তার কাছে চাঁদটা দক্ষিণ দিকে সরে আসবে, অর্থাৎ তার সূর্যটা তখন উত্তর দিকটা দেখা যাবে, দক্ষিণ দিকটা ইক্লিপস হবে। আর যদি দক্ষিণ দিকে যারা থাকে তারা দেখবে চাঁদটা উত্তর দিকে সরে গেছে, তখন চাঁদের সূর্যের উত্তর দিকটা ইক্লিপস হবে, দক্ষিণ দিকটা আলো দেখা যাবে, অর্থাৎ এই শেপটা আলাদা হয়ে যায় এই দুটো পার্টে। আর মাঝখানে যখন থাকে টোটাল ইক্লিপস যেখানে হয়, যেখানে কেন্দ্রবিন্দু, এইখান থেকে টোটালিটি দেখা যায়, টোটালিটি। আর যখন চাঁদের গ্রহণ যখন হয় তখন এই চাঁদের আর্থের ছায়ার মধ্যে চাঁদটা ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে ইক্লিপসে শ্যাডোর তলা যে চলে যাওয়ার জন্য। এটা আমরা অবশ্য অলরেডি জানি আমরা এটা। এখানে দুটো ছবি দেখা আছে, এই পার্সিয়াল ইক্লিপস এইখানে এই দিকটাতে বেরিয়ে আসছে এক পাশে, আর ওই দিকে যারা থাকছে তারা এই পাশে উল্টো দিকে আসে, এবং এই যখন সিকুয়েন্স পরপর চলতে থাকে, পার্সিয়াল থেকে চাঁদটা এইভাবে ধীরে ধীরে ঢুকে আসে আস্তে আস্তে, পার্সিয়াল থেকে হতে হতে এইখানে টোটাল ইক্লিপস হচ্ছে, তারপর এখানে বেরিয়ে আসে। পার্সিয়াল ইক্লিপস অনেক হয়, টোটাল ইক্লিপস কিন্তু খুব রেয়ার। এই 20 শতাব্দীতে অনেকগুলি হয়ে গেল, ফর্চুনেটলি 1980 সালের 16ই ফেব্রুয়ারি হলো, তখন দেখতে সেই পুরী গেলাম আমরা তো আলাদাভাবে, আর তারপর থেকে স্কাইওয়াচ অ্যাসোসিয়েশনের টিম নিয়ে আমরা 1980 পরে 1995 সালে 24শে অক্টোবর 66 জনের দল নিয়ে আমরা গেলাম অযোধ্যা পাহাড়ে দেখতে, টোটাল ইক্লিপস দেখতে। তারপর 1999 সালের এই 20th সেঞ্চুরির শেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখার জন্য আমরা 28 জনের দল নিয়ে গেলাম কচ্ছে, দেখতে পেলাম না মেঘের জন্য, গেলে দেখা যায় না। তারপরে 2001 সালে এই 21 শতাব্দীর প্রথম বা তৃতীয় সহস্রাব্দের প্রথম সূর্য দেখার জন্য আমরা কজন মিলে আফ্রিকা পর্যন্ত দৌড়েছিলাম। এমনই একটা জিনিস দেখলে বারবার যেতে ইচ্ছে হয়, মানে ছাড়া যায় না এটা। তারপরে আবার 2009 সালের 22শে জুলাই দেখলাম আমরা ইসের থেকে, বখতিয়ারপুর থেকে, বিহারের। এইবারে কিন্তু এই বছরে কিন্তু যে হয়ে গেল 2009 সালের, আর 2034 সালের 20শে মার্চ রয়েছে একটা, যেটা হবে, এটা দেখা যাবে কাশ্মীর এবং ওই লাদাখ এই অঞ্চল থেকে। এইটা কেউ যেন ভুল না করে। তারপরে কিন্তু এই সেঞ্চুরিতে টোটাল সোলার এক্লিপস নেই। এটা এমন একটা জিনিস যেটা দেখার জন্য বহু কষ্ট করে, বহু খরচা করে মানুষ দেখে, এবং 3 পুরুষের মধ্যে দেখতে পাবে না, বহু যেতে হয়। এটা আমার কেউ মিস করবে না আশা করি, আমি তখন থাকবো না অবশ্য, এটা যেন মিস করবে না, এটা রিকোয়েস্ট হইল। আর এটা হচ্ছে
নিচেরটা হচ্ছে টোটাল লুনার ইক্লিপস, এখানে পার্সিয়াল থেকে, এটা বিস্তৃত আমি আলোচনা যাব না। এইখানে দেখা যাচ্ছে যে ছায়া আমাদের ঢুকছে, অনেকখানে ঢুকে গেছে এখানে, আর এইখানে প্রায় পুরোপুরি ঢুকে গেছে, এখানে টোটাল হয়েছে অল্প সময়ের জন্য। এর আলাদা কারণ, রং টং আলাদা, আমি সেই বর্ণনায় আজকে এখানে যাব না। ইক্লিপসের ক্ষেত্রে অনেক বড় আলোচনা হয়ে যাবে। তো ইক্লিপসের ক্ষেত্রে যাচ্ছি। এরপরে চলে আসি ট্রানজিটের কথা আসছিলাম, যে প্ল্যানেটারি ট্রানজিট। আচ্ছা, এটা সূর্যের উপর দিয়ে, কারণ বুধ এবং শুক্র বলেছিলাম যার ভিতরে অরবিটটা ভিতরের দিকে, তার যাওয়ার পথে একটু ইনক্লাইন করা আছে, যেহেতু প্রতিবারই যখন এইভাবে যখন ঘুরে আসে, যখন মানে ইনফেরিয়ার যখন হয়, কনজাংশন হয় সামনের দিক দিয়ে ক্রস করে, তখন অনেক সময়তে, বিশেষ সময়তে ওর উপর দিয়ে যেতে দেখা যায়। যখন বুধের যখন হয় আমরা বুধের শুক্র সংক্রমণ বা ট্রানজিট বলি, ট্রানজিট অফ মার্কারি, আর এটা ভেনাসের ট্রানজিট। মার্কারি ট্রানজিটটা দেখা যায় সর্ষের দানার মতো, অত্যন্ত ছোট একটা সর্ষের দানার মতো লাগে দেখতে। এটা ভেনাসের ট্রানজিট দেখা যাচ্ছে, এটা সূর্যের উপর দিয়ে দেখা যায় ধীরে ধীরে চলে গেল, মোটর দানার মতো মোটামুটি বড় সড়ো। ভেনাস সেই বুধের সংক্রমণ যেটা হয়, সেটা হয় 7 বছর 13 বছর বাদে, অথবা 33 বছর বাদে। আর এবং সেটা হয় মে মাসে হচ্ছে অ্যাসেন্ডিং নোডে, আর ডিসেম্বর হয় মে আর নভেম্বর হচ্ছে ডিসেন্ডিং নোডে হয়। আর ভেনাসের ক্ষেত্রে এক্ষেত্রে হয় জুনে কিংবা ডিসেম্বরে। এখানে একটা সিকুয়েন্স আছে, 8 বছর, 105, 5.5 বছর, আবার 8 বছর, আবার 121 বছর। অর্থাৎ কিন্তু এই গ্যাপ গুণই এমনভাবে হয় যে পরপর 8 বছর বাদে পরপর দুটো হয়, 8 বছরের অন্তরে। তার কারণ বিস্তৃত সেখানে এখন যাওয়ার দরকার নেই, সেটা অনেক বড় ব্যাপার। তাহলে এখানে এই তারিখগুলি খেয়াল রাখতে আমরা এই মনে রাখবো, এই 7ই ডিসেম্বর 1631, এটা 4 ডিসেম্বর বোধহয় হবে, এটা ইংরেজি বাংলার ক্ষেত্রে মনে রয়েছে। 4 ডিসেম্বর 1639। এবং তারপরে যে এই দুটো আমরা পরে যাবো, খুবই ইম্পর্টেন্ট এগুলিতে আলোচনা করার জন্য, আলোচনাতে আসবো। আচ্ছা, এই ঘটনা যে এই ভেনাসের ট্রানজিট এমন একটা ঘটনা, এবং এই বিশেষ করে এই 1761 সালের যে এবং 6 জুন আর 1769, এইটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এর শুরুটা একেবারে অনেক আগের থেকে শুরু করি, একদম প্রথম থেকে শুরু করে, এর আগের কোনো রেকর্ড নেই। ব্যাপারেই যে 1619 সালে খুব টাইকো ব্রাহে ছিলেন অবজারভার। এখন অনেক প্রচুর গল্প, প্রচুর কথা আসে। এই যে যুগ যুগ ধরে প্রাচীনকালে লোকেরা সমস্ত অবজার্ভ করতেন, পজিশন গুনে লোক নোট করতেন, এ কি বাদ পড়ে গেছে গো। আচ্ছা, ফিরে আসছি, এটা বাদ পড়ে গেছিল ছবিটা। মেরিডিয়ান ট্রানজিট, এটা আমার পছন্দ মতো পাওয়া গেল না বলে নিজেই কিনেছি আমি। সেটা হচ্ছে এই যে এই বিভিন্ন রকম অবজেক্ট যখন মাথার উপরে আসে, মেরিডিয়ান কোনটা, যে আমি যদি তাকাই নর্থ পোল, যেখানে আমাদের দাঁড়ায় যদি, তাহলে এই নর্থ পোলটা এখানে দেখি, কোনো একটা জায়গাতে যত ল্যাটিটিউড যতখানি, যত অক্ষাংশ, তত উঁচুতে আমরা নর্থ পোলটা দেখতে পাই। অর্থাৎ অল্টিটিউড অফ দ্য পোল স্টার ইজ ইকুয়াল টু ল্যাটিটিউড অফ দ্য প্লেস। আর এখানে সেই অনুসারে এইটা তার পোল, এই পোল আর তার এর উল্টো দিকটা এই পাশে আছে, পোলের উপর দিয়ে আর জেনিথ মাথার উপর দিয়ে যদি লাইন টেনে দিই উত্তর দক্ষিণে বরাবর, এইটাকে বলা হয় মেরিডিয়ান।
এই পুরো মেরিডিয়ানের দুটো অংশ, উপরের দিকটা হচ্ছে আপার মেরিডিয়ান আর নিচের দিকটা হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান। উপর থেকে মেরিডিয়ান বলে উপরের অংশটা, যেটা দিগন্তের উপরে থাকে, নিচেরটা বলে অ্যান্টি মেরিডিয়ান। এখানে এইটা ইকুয়েটার, অর্থাৎ তার মহাবিষুব বৃত্ত, এবং এই যে অ্যাঙ্গেলটা জেনিথ থেকে দূরত্বকে বলে জেনিথ ডিস্টেন্স। তাহলে একটা খেয়াল রাখতে হবে, এই অল্টিটিউড অফ দ্য পোল স্টার, এটা হচ্ছে ল্যাটিটিউড অফ দ্য প্লেস ইজ ইকুয়াল টু জেনিথ ডিস্টেন্স অফ দ্য ইকুয়েটার। এই কথাটা মাথায় রাখতে হবে। এখানে উপরে পাশে লিখে দেওয়া আছে, পিএন হচ্ছে অল্টিটিউড অফ পোল স্টার, জেড কিউ হচ্ছে কি ল্যাটিটিউড অফ দ্য প্লেস, এটা সমান, এবং এটাই জেনিথ ডিস্টেন্স সমান। এখন একটা যখন এই মেরিডিয়ান, যেটা সমস্ত যারা অবজার্ভ করতেন, প্রাচীন বহু আকার যারা অবজারভেটরি কোন আছে, তারা তো ইন্ডিভিজুয়াল ভাবে দেখতোই, কিন্তু তারা প্রত্যেক কিন্তু ট্রানজিটটা কখন হচ্ছে, কখন মেরিডিয়ান ট্রানজিট হয়, এটা খেয়াল রাখতো। অর্থাৎ কিনা কেন এখান থেকে তার অবস্থান বুঝি। আমরা যারা আকাশ দেখি সকাল বা স্টার চার্টার ব্যবহার করি, সবাই আমরা জানি স্টারের একটা লোকেশন, তাদের কোঅর্ডিনেট ঠিক করতে হয়। কোঅর্ডিনেট সিস্টেম অনেক রকম আছে, তার মধ্যে যেটা সবচেয়ে ইকুয়েটরিয়াল সিস্টেম যেটা আমরা ব্যবহার করি, আর এবং ডেক, রাইট অ্যাসেম্পশন ডিক্লারেশন। এখানে হয় কি না, রাইট কাকে বলি, এখানে এটা ভার্নাল ইকুইনক্স, আমি সবটা পুরো আঁকিনি এখানে, এটা ইক্লিপ্টিক, এই বরাবর গেছে ইক্লিপ্টিক, আমি ছবিটা আঁকিনি এখানে, সূর্যের পথটা শুধু পয়েন্টটা নিয়েছি। এবার এই যে মেরিডিয়ান ক্রস করছে, কোন এই ভার্নাল ইকুইনক্স থেকে যে দূরত্ব, পশ্চিম থেকে পূর্বে যে ডিস্টেন্স মেজারমেন্ট করি, এবং এক্স একটা পয়েন্ট, এই যে পয়েন্টটা আছে, সাধারণত আমরা সান এখানে রেখে তার বেশিরভাগ ক্ষেত্রে করি। এইটা হচ্ছে রাইট অ্যাসেনশন। আবার কিউ থেকে এই পর্যন্ত এটাকে বলে আওয়ার অ্যাঙ্গেল, অর্থাৎ কিনা মেরিডিয়ান ক্রস করার পরে কতটা সরে গেল, কতটা অ্যাঙ্গেল ঘুরে গেল, এটাকে আওয়ার অ্যাঙ্গেল বলে। মোস্ট ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে গিয়ে যে সোলার, যে আমরা পরপর পয়েন্টগুলিতে আসি। প্রথম হচ্ছে গিয়ে সোলার ট্রানজিট, মেরিডিয়ান ট্রানজিট সূর্যের যখন মেরিডিয়ান ট্রানজিট হয়, মাথার পর দিকে যখন যায়, তখন আমরা যে টাইম শুরু হয় তাকে বলা হয় সোলার ডে। সোলার ডে স্টার্ট করে মেরিডিয়ান ট্রানজিট থেকে, এবং তারপর থেকে যত ঘন্টা হলো, এটা আওয়ারে যত ঘন্টা হয়ে গেল, আওয়ার অ্যাঙ্গেল দিয়ে মেজার করা হয় কতখানি অ্যাঙ্গেল যাচ্ছে। এটা হচ্ছে সোলার টাইম। এটা 0 থেকে শুরু করে 24 আওয়ারে চলে আসছে এটা, কারণ প্রতি ঘন্টায় প্রতি 15 ডিগ্রি করে 24 ঘন্টায় 360 ডিগ্রি ঘুরে আসে। কাজে এটা হচ্ছে সোলার ডে। এখন সোলার ডেটা চালু করা দিন হিসেবে খুব অসুবিধে, কারণ দিনের বেলা সকালে 1 তারিখ, দুপুরের পর তারিখ পাল্টে যায়। সেই জন্য আমার ব্যবহারের ক্ষেত্রে সিভিল ডে, যে আমরা যে তারিখ ঠিক করি, দিন সময় ঠিক করি, যে টাইম নিই, সিভিল ডে বলি। সেক্ষেত্রে মেরিডিয়ান ক্রসের না হয়ে সূর্যের অ্যান্টি মেরিডিয়ান ক্রস থেকে হিসেব করা হয়। অর্থাৎ কিনা সূর্য কখন নিচের দিকে ক্রস করছে, রাত্রি 12টা যে আমরা বলি, এই রাত্রি 12টা যখন অ্যান্টি মেরিডিয়ান ক্রস করে, তখন থেকে আমাদের সিভিল ডে শুরু হয়। তার দুটো ভাগ, একটা যে সকাল 12টা থেকে যে এই মেরিডিয়ান থেকে শুরু করে অ্যান্টি মেরিডিয়ান ক্রস করার পর থেকে মেরিডিয়ান অবধি, এই 12 ঘন্টা হচ্ছে গিয়ে এটাকে বলা হয় মর্নিং। আমরা দেখি সকাল 7টার সময় 7 AM দেখি, বা 6টার সময় 7 AM। এমটা কি অ্যান্টি মেরিডিয়ান, অর্থাৎ অ্যান্টি মেরিডিয়ান ক্রস করার পরে 6 ঘন্টা হয়েছে সকালের টাইমটা যে হিসেব করি। 12টা যখন যায় তখন তো, তারপরে যখন হয় তখন 4টে 5টা, তখন দেখি PM লিখি আমরা, পোস্ট মেরিডিয়ান। তাহলে দুটো ভাগে ভাগ করা হয় যখন, একটা হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান মর্নিং, আর পোস্ট মেরিডিয়ান, দুটো ভাগে ভাগ করা হয়েছে সিভিল ডে ক্ষেত্রে। আর অ্যাস্ট্রোনমিক্যাল ডে যখন শুরু, সে কিন্তু ওই 12টা থেকে শুরু করে তা শুরু হয় এবং মাপা হয় আওয়ার অ্যাঙ্গেল। সূর্যের ক্ষেত্রে গেল এটা। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ভার্নাল ইকুইনক্স, মানে যেখানে মহাবিষুব বিন্দু, যেখানে তা ইক্লিপ্টিক এবং ইকুয়েটর ছেদ করেছে। আমরা এখানে জাস্ট পয়েন্ট দিয়েছি। ভার্নাল ইকুইনক্স যখন ক্রস করে, মেরিডিয়ান ক্রস করে, সেখান থেকে টাইম শুরু হয়, তাকে বলা হয় সাইডেরিয়াল টাইম, নক্ষত্র সময়, পারফেক্ট টাইম। এবং এই সাইডেরিয়াল টাইমটা খুব ইম্পর্টেন্ট।
এবং সাইডেরিয়াল টাইমটা অর্থাৎ মেরিডিয়ান ক্রস করার পরে কতক্ষণ সময় হয়েছে সেটা আওয়ারে মাপা হয়, আওয়ার মিনিট সেকেন্ডে মাপা হয় সাইডেরিয়াল টাইম। আমাদের স্টার চার্টে যেসব দেওয়া থাকে আরে দেওয়া থাকে সেখানে কিন্তু ওই আওয়ার মিনিটে দেওয়া থাকে রাইট হ্যান্ড সেন্টার। কোনটা কোনটা কি বলি, এইবারে এইখান থেকে এই যে গামা রয়েছে এখানে, এটা হচ্ছে ভার্নাল ইকুইনক্স, এইখান থেকে মাপা হয় আরে এই পর্যন্ত। এটা মানে স্থান যদি এখানে সূর্য এখানে থাকে যদি বা অন্য কোনো তারা, এটা তার আরে এখান থেকে এইটুকুন। আবার কিউ থেকে এক্স, এটা হচ্ছে কি এই এক্স এর মানে যদি আমাদের সূর্যটা হয় ওই মেরিডিয়ান বা কোনো চার হয়, তাই মেরিডিয়ান ক্রস করার পরে কতখানি এসছে, এই দুটো মিলিয়ে হচ্ছে থেকে মেরিডিয়ান ক্রসিং টাইম। এবং এইখান থেকে এই পর্যন্ত যে টাইমটা এই যে গেছে, এটা হচ্ছে কি স্টার্টটার এই রাইট অ্যাসেনশন, আরে সরি সাইডেরিয়াল টাইম। তার মানে কি এইটা কি খেয়াল রাখতে, যদি একটা যখন ট্রানজিট হয় দুটো জিনিস আমরা দেখি কি, এই মেরিডিয়ানের কোথা দিয়ে পাস করছে একটা স্টার আর কখন পাস করছে। যে টাইমটা পাস করছে সাইডেরিয়াল টাইম, সে নোট করছি তার সাইডেরিয়াল টাইম কত, তাহলে সাইডেরিয়াল টাইম যদি যত ঘন্টা হবে তার মানে এইখান থেকে শুরু করে আমি কি ওটা আমি এই পয়েন্টে ধরছি, এই ওয়াই একটা বস্তু এখানে, এই ওয়াইটা এটা মনে করি একটা স্টার, এই স্টারটার মেরিডিয়ান ট্রানজিট হচ্ছে এইখান থেকে, মেরিডিয়ান ট্রানজিট দেখলাম এখানে ট্রানজিট হচ্ছে, এখানটাতে ক্রস করছে। যখন এটা ক্রস করছে তখন তার সাইডেরিয়াল টাইমটা নোট করা হলো। কোনটা সাইডেরিয়াল টাইম, এই কিউ থেকে শুরু করে এই এখানে এইটা সাইডে গামা এখানে চলে এসছে, কারণ এই গামা তার মানে ওই ভার্নাল ইকুইনক্স মেরিডিয়ান ক্রস করার পরে কতটা টাইম হয়েছে সেটা তার সাইডেরিয়াল টাইম। তাই এইটা সাইডেরিয়াল টাইপ আছে এখানে, এবং এখান থেকে এই যে আছে এইটা কিন্তু ওই স্টারটার ক্ষেত্রে রাইট অ্যাসেনশন। কারণ এখানে যদি ড্র করি পারপেন্ডিকুলার ড্র করি অন দ্য ইকুয়েটর, তাহলে এই গামা থেকে কিউ পর্যন্ত এইটা কিন্তু রাইট অ্যাসেনশন। এই ওয়াই এর বস্তুর যে স্টারটাই রাইট অ্যাসেনশন, আর কিউ থেকে এটা তার ডিক্লারেশন, এবার ডিক্লারেশন কতখানি, এইটা হচ্ছে ফাই, এটা হচ্ছে তার ল্যাটিটিউডের সমান, মানে কত অক্ষাংশ আছে, আর এটা এখান থেকে তার জেনিথ ডিস্টেন্স, জেনিথ থেকে কত দূরে আছে এই জেনিথ ডিস্টেন্সটা মাপা হয়। তাহলে যেখান থেকে মাপা হচ্ছে জেনিথ ডিস্টেন্স, আর ডেল্টা ইজ ইকুয়াল টু ফাই প্লাস জেড, ডেল্টা হচ্ছে তার ডিক্লারেশন, সেটা হচ্ছে এই ফাই কতখানি আছে, এইটা কতখানি, তার কত অক্ষাংশে আছি আমরা, তার সঙ্গে এই মেরিডিয়ান ট্রানজিট করতে হচ্ছে এই তার জেনিথ ডিস্টেন্সটা যদি মেপে দিই, যোগ করলে আমরা আর যোগ করলে আমরা পাবো তার ডিক্লারেশন। জেনিথ ডিস্টেন্স যদি উত্তর দিকে হয় এপাশে হয় তাহলে পজিটিভ, দক্ষিণ দিকে হলে এবার নেগেটিভ, মাইনাস হলে এবার নিচের দিকে চলে গেলে এবারে নেগেটিভ। এবং এই ডেল্টা ইজ ইকুয়াল টু জেড প্লাস ফাই, এটা করলে আমরা তার ডিক্লারেশন পাবো। আর ওই সাইডেরিয়াল টাইম মানে গামা থেকে এইটা তার রাইট অ্যাসেনশন পাওয়া যায়। অর্থাৎ প্রত্যেকটা তারার যে আমরা বলি তার পজিশন লোকেট করি, তার স্থান ঠিক করে দিই, তার যে কোঅর্ডিনেট ঠিক করে দিই, কি করে না এই মেরিডিয়ান ট্রানজিট থেকে করা হয়। এই মেরিডিয়ান ট্রানজিট মাপার জন্য মেরিডিয়ান ব্যবস্থা করা, অবজারভার ব্যবস্থা করা থাকে, মেরিডিয়ান সার্কেল আছে, তার ডিটেলস আমার যাওয়ার দরকার নেই, শুধুমাত্র আমরা করতে পারি, এটা করা হয়, আগেকার লোকেরা করতেন। এই মেরিডিয়ান ট্রানজিট অফ স্টার, এর থেকে আমরা তার ডিক্লারেশন এবং রাইট অ্যাসেনশন ডিটারমিন করি, যেটা আমরা পড়ি বা দেখতে পাই যে রেকর্ড করা থাকে, আমরা এখান থেকে ডিটারমিন করি এখান থেকে। কাজে এই মেরিডিয়ান ট্রানজিটটা খুব ইম্পর্টেন্ট, স্থানের ক্ষেত্রেও তাই। এই কারণে এখান থেকে শুরু করে তার সাইডের আমাদের ডে শুরু হয় এখান থেকে, অবশ্যই সেটা মিন সোলার ডে, আমি সেটা অন্য গল্প, আমি সেখানে যাবো না। মানে সোলার টাইমের সঙ্গে আমাদের মিন টাইমের পার্থক্য থাকে কিছুটা। তাহলে এই মেরিডিয়ান ট্রানজিট, এবার মেরিডিয়ান ট্রানজিটের পরে বাকিটা তো হ্যাঁ নিচে আঞ্জিন থেকে দেওয়া আছে ডেল্টা ইজ ইকুয়াল টু ফাই প্লাস জেড, তাহলে আমরা এখানে ডিক্লারেশন পাই। আর আলফা হচ্ছে এখান থেকে শুরু করে এই গামা থেকে শুরু করে
এইখান থেকে কিউ পর্যন্ত এটা হচ্ছে তার রাইট অ্যাসেনশন। যখন মেরিডিয়ান যখন ক্রস করছে তখন তার এইটা তার এই পজিশন থাকছে তার পারপেন্ডিকুলারটা, আমরা এটা পেয়ে থাকি। এইবারে আমরা চলে আসি পরে যেটা কাহিনী গল্প করছিলাম সেইখানে। এইখানে এই কাহিনী আগে বলা দরকার, সেই সময়তে যখন এই 1761 বা ওই সময় আগে, তার আগে আমার যে ডিস্টেন্সগুলি মাপা হতো, আমাদের সূর্য বিভিন্ন রকম যে ডিস্টেন্স, প্ল্যানেটগুলির ডিস্টেন্স মাপা হতো, সেটা আমরা পেতাম কেপলার ল থেকে, কেপলার থার্ড ল থেকে অ্যাপ্লাই করে। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্বটাকে এক ধরে নিয়ে তার রেসপেক্টে, তার সাপেক্ষে অন্য গুণির দূরত্বগুলি মাপা হতো। এত অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটাকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে। কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কত, মেজারমেন্ট কত কিলোমিটার, মানে তার অ্যাকচুয়াল মেজারমেন্ট কত জানা ছিল না, মাপার উপায় ছিল না। এখন এই যে গল্পটা হবে সেই গল্প শুরু সেইখান থেকে, সেটা সেই মাপার ঘটনা হচ্ছে কি এই ভেনাস ট্রানজিট থেকে। 1600 আগে বলছিলাম যে টাইকো ব্রাহে বিরাট খুব ভালো বিশাল কাজ করেছিলেন বহুদিন ধরে, অত্যন্ত পারফেক্টলি তার অবজারভেটরি, রাজার সহযোগিতা ছিল, রেকর্ড করে গেছে রাজা। তার সঙ্গে পরবর্তী ক্ষেত্রে কেপলার যোগ দেন, কেপলার সঙ্গে মিলে তারা কাজ করেছিলেন। এবং টাইকো ব্রাহে মারা যাওয়ার পরেও তার যত তার ডেটা যা কিছু সমস্ত কেপলারের কাছে আসে। কেপলার সেগুলি অ্যানালাইসিস করে সেগুলিকে টেবিল তৈরি করেছিলেন, একটা চার্ট, সেটাকে রুডলফ ফাইন টেবিল বলা হয়। রুডলফ টু তার সাহায্য উনি করেছিলেন, তাদের অনেক দিয়েছিলেন। এবং বইটা উৎসর্গ করা হয় দ্বিতীয় ফার্দিনান্দের নামে। এখন এটা 1619 সালের কথা। এবারে সেইটাকে অ্যানালিসিস করতে করতে খেয়াল রাখতে হবে, এই যে রুডলফ ফাইন টেবিল, টাইকো ব্রাহের দীর্ঘ 20 বছরের সাধনা, তার অ্যানালিসিস, তারপরে তার সাথে কেপলার, এগুলি করে করে কিন্তু কেপলার তার প্রথম কেপলার ল গ্রহ সূত্র আবিষ্কার করেছিলেন, কেপলার ল পেয়েছিলেন, সেখানে পৌঁছেছিলেন। তাই সেই অ্যানালিসিস করতে গিয়ে 1627 খ্রিস্টাব্দে কেপলার হঠাৎ লক্ষ্য করলেন হিসেব করে যে এই এমনভাবে কোন গ্রহগুলি কেমন থাকবে সমস্ত আগের থেকে বলা যেত। আবিষ্কার করে যে 1631 সালে নভেম্বর মাসে এটা বুধের একটা ট্রানজিট আছে। আবার সেই বছরই ডিসেম্বর মাসে 1631 ডিসেম্বরে আর একটা ভেনাসের ট্রানজিট আছে। এর কেপলার বাদ দেখালে। কিন্তু মজা হচ্ছে এই 1631 সালে ট্রানজিটের আগেই 1630 সালে কেপলার মারা গেলেন। ফলে কেপলারের পক্ষে তার কপালে সেই ট্রানজিট দেখা সম্ভব হলো না। কিন্তু সেইটা দেখানো না হলো, কিন্তু সেটা দেখেছিলেন তার অন্য আর একজন, তার নামটা খেয়াল করছি না, তিনি অবজার্ভ করেছিলেন ফ্রান্স থেকে। এবং ফ্রান্স থেকে তিনি বুধের সংক্রমণটা দেখলেন। বুধের সংক্রমণ দেখে তার সানের ভেনাসের দেখলেন, কিন্তু ভেনাসের ট্রানজিট দেখতে পেলেন না। কারণ ওটা ডিসেম্বর মাস, ডিসেম্বর মাস, অনেক নর্থে প্যারিসটা, সেখানে সূর্য ওঠে অনেক দেরিতে। যখন ট্রানজিট হলো তখন সেখানে সূর্য ওঠেনি। কপালে দেখা ডেলিজিল কোথায়। আচ্ছা, এর পরবর্তী ক্ষেত্রে 1600 পরে আর একটা এক্লিপস হলো, সেটাও দেখেছিল একজন, কিন্তু সেটা তিনি একাই দেখেছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে তার প্রায় 40 বছর বাদে এই যে ঘটনাটা প্রথম দেখা গেল, যে ঘটনাটা ঘটবে 1631 সালে এবং 39 সালে একটা হয়েছিল, তার প্রায় 40 বছর বাদে সেই সময়তে
ব্রিটিশ তখন তিনি গ্র্যাজুয়েট স্টুডেন্ট এডমন্ড হ্যারি, তাকে পাঠিয়ে দেওয়া হলো তখন পড়াশোনা তার যে দক্ষিণ গোলার্ধের স্টার চার্টার ম্যাপ তৈরি করার জন্য, আকাশের ম্যাপ তৈরি করার জন্য। কারণ ওই নর্থ থেকে সাউথের অনেক দেখা যায় না, বিরাট অংশই দেখা যায় না। তিনি তখন ওখান থেকে সেন্ট হেলেনাতে, দক্ষিণ আফ্রিকার পশ্চিম দিকে সাউথ আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে সেখানে এসে রইলেন। সেইখানে বসে তিনি ওই সমস্ত স্টার স্টাডি করতে, তার ম্যাপিং শুরু করলেন। করতে করতে তিনি 1600 মাঝখানে একটা ভেরাসেট মার্কারি ট্রানজিট হলো একটা। সেই মার্কারি ট্রানজিটটা নেই আমার এখানে, দেখলেন, দেখতে পেয়ে এবং সেটা ক্যালকুলেট করে তার ভেনাসের ডায়ামিটারটা বার করলেন। তারপরে বহু চিন্তা করে এডমন্ড হ্যারি প্রথম খেয়াল করলেন যে যদি কোনো লোক বা অবজারভাররা পৃথিবীর একেবারে উত্তর দিক থেকে এবং একেবারে দক্ষিণ দিক থেকে অবজার্ভ করে, একই সঙ্গে তার ট্রানজিট অবজার্ভ করে, ভেনাসের ট্রানজিট। ভেনাসটা এই কারণে বিষয়টা অনেক বড়, ব্রাইট, দেখা যায় ভালো, মার্কারিটা এত ছোট, তা অবজার্ভ করা মুশকিল হয়, ভেনাসটা প্রমিনেন্ট হয়। যে অবজার্ভ করে তাহলে এই তাদের যে প্যারাডক্স তৈরি হচ্ছে দেখার ভিতরে, এই প্যারাডক্স থেকে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব, অ্যাকচুয়াল ডিস্টেন্স, অর্থাৎ কিনা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কতখানি, তার মান কতটা, আমরা যে বলি 15 কোটি কিলোমিটার দূরত্ব, এই যে মানটা এরা জানা ছিল না, সেটা কি করে মাপা যাবে তিনি হিসেব করে দেখিয়ে দিলেন। দেখিয়ে দিয়ে এবং তিনি জানতেন যে যখন 18th সেঞ্চুরি প্রথম শুরু, তিনি বুঝলেন যে 1761 সালে, যেটা বলা হয় 1761 সালে এবং 69 সালে যে ইক্লিপসগুলি হবে, ভেনাস ট্রানজিট হবে, সেখান থেকে অ্যাপ্লাই করলে পর ওটা বার করা যাবে। এবং তিনি বেঁচে থাকবেন না এটা বুঝতে পেরে সেই এডমন্ড হ্যালি রয়্যাল সোসাইটিতে জমা দিলেন, তার রিসার্চ জমা দিলেন। এইখানে 1716 সালে ব্রিটেনের রয়্যাল সোসাইটিতে জমা দিলেন তার রিসার্চ পেপার, সমস্ত ক্যালকুলেশন দেখিয়ে কিভাবে করতে হবে করে নিয়ে তিনি আগামী প্রজন্মের জ্যোতির্বিজ্ঞানীদের আহ্বান জানালেন। দেখে গেলেন কি, এটা খুব, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। জানালেন, we therefore recommend again and again to the curious investigators of the stars to whom, when our lives are over, these observations are entrusted, and they, mindful of our advice, apply themselves to the understanding of the observations vigorously. And for them, we desire and pray that the immensities of the celestial sphere, compelled to more precise boundaries, may at least yield their glory and eternal fame. অর্থাৎ এইখান থেকে তিনি মাপতে পারেন, এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপা মানে অ্যাস্ট্রোনমিক্যাল মাপা, সবকিছু মাপা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটকে, আমরা ইউনিভার্সটাকে মাপতে পারছি। এই যে তার মেজারমেন্টটা বিরাট জিনিস হতে পারে, এইখান থেকে তিনি এটা জানিয়ে গেলেন। এর একটা বিরাট ব্যাপার। তার ফলে কি হলো, সারা বিশ্ব জুড়ে হই পড়ে গেল বিজ্ঞানী মহলে, হয়ে পড়ে গেল। এবং জার্মানি, ইংল্যান্ড এবং ফ্রান্স দুটো দল, দুখান থেকে দুখানা টিম তৈরি করা হলো, এই ভেনাস ট্রানজিট প্ল্যান তৈরি করা হলো। এখানে ব্রিটিশ যে ট্রানজিট প্ল্যান তৈরি হয়ে গেল, সেখানে নেভিল মেসকেলিনের নেতৃত্বে তৈরি হলো ব্রিটিশ ট্রানজিট প্ল্যান। মেসকেলিন যাবে দক্ষিণ আটলান্টিকে, পশ্চিমে সেন্ট হেলেনা দ্বীপে, এইখানে সেন্ট হেলেনা দ্বীপ রয়েছে এখানে। আর চার্লস বেসন, জেরি আর ডিকসন যাবেন সুমাত্রায়, এইখানে সুমাত্রা এখানে আছে, এইখানে সুমাত্রা এখানে যাবেন। আর উইলিয়াম ওয়েলস যাবেন কানাডাতে, এটা ব্রিটিশ টিম। অন্যদিকে ফরাসি তারা প্ল্যান তৈরি করে ফেললো
সেখানে যে অটোরস তিনি যাবেন সাইবেরিয়াতে, একদম ওখানে রাশিয়াতে সাইবেরিয়াতে যাবেন, গাই পিগরে যাবেন দক্ষিণ আফ্রিকার এই মাদাগাস্কারে, এইখানে মাদাগাস্কারে, লাজ এন্ট্রিল যাবেন ভারতবর্ষের এইখানে, অর্থাৎ আমাদের এই পন্ডিচেরিতে। ঠিক হয়ে গেল। যখন তৈরি হচ্ছে, যখন ইতিমধ্যে যুদ্ধে তামামা বেজে উঠেছে। কি ব্যাপার না, সেই সময়তে ভারতবর্ষের নাম চারিদিকে, সমস্ত পৃথিবীতে ভারতবর্ষের তাদের স্বর্ণ ভাণ্ডার, তার সোনা রূপ, তাদের জিনিস, তাদের মসজিদ, তাদের নানা রকম মশলাপাতি, এদের সমস্ত খবর মানুষ পেতে লাগলো আরব বণিকদের কাছ থেকে। তারা পেত, তারা ঠিক করলো তারা নিজেরা গিয়ে ভারতবর্ষে বসতি স্থাপন করবে, উপনিবেশ স্থাপন করে সরাসরি বাণিজ্য করবে। লড়াই লেগে গেল, আমরা জানি সব পরপর সমস্ত ইনফেকশন হয়েছে। পর্তুগিজরা চলে এলেন এই ইসের থেকে, যে গোয়া দমন দেবু এই অঞ্চলে। ইংরেজরা, ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল নিল, এখানে ঘাঁটি গেড়ে বসলো। ফ্রান্সরা তার দখল, তারা ঘাঁটি গেড়ে বসলো চুচুড়াতে, চন্দননগরে, আর এদিকে এই পন্ডিচেরিতে। এখন এই প্রত্যেকের চেষ্টা করলো যাতে হয়। এই যুদ্ধ লেগে যাওয়ার ফলে এই জায়গাগুলিতে লড়াই বেঁধে গেল কে তার দখল নেবে। যখন যুদ্ধ চলছে তখন ইতিমধ্যে এদিকে বিরাট ট্রানজিট প্ল্যান রয়েছে, তার ফলে দুই দেশের মধ্যে একটা চুক্তি ঠিক হলো যে যারা এই ট্রানজিট প্ল্যানে যারা যাবে সেই জাহাজের পরে কোনো আক্রমণ করবে না, অর্থাৎ সেগুলি আক্রান্ত হবে না। ঠিক হয়ে গেল এটা, বাকিটা যেমন চলতে লাগলো। সেই সময়তে যখন ঘটনাটা ঘটলো, তখন এই নেভিল যে দক্ষিণ দেশ থেকে সেন্ট হেলেনা দ্বীপে ম্যাসকেরেন খুব ভালো দেখতে পেলেন ট্রানজিটটা নির্দিষ্ট দিনে। কানাডাতে খুব ভালো দেখা গেছে, এবং ট্রানজিট প্লেন। আর সুমাত্রায় না গিয়ে, ডিকসন সুমাত্রা না গিয়ে তিনি কেপ অফ গুড হোপ দক্ষিণ আফ্রিকার মাথাতে, সুমাত্রায় না গিয়ে ভারতবর্ষের কাছাকাছি ওদিকে যেতে যাচ্ছে না, এড়িয়ে কেপ অফ গুড হোপে এখানে গিয়ে জায়গা কাটি, এখানে তারা অবজার্ভ করলেন। তারা ভালো দেখতে পেলেন এবং সেখান দিয়ে তার মেজারমেন্ট হয়েছে। ফ্রান্সের যারা আছে তাদের মধ্যে শেফ অটোরস, যিনি সাইবেরিয়াতে জেনে গেছিলেন, তিনি দেখতে পেলেন। যেটা মাদাগাস্কারে যে গেছেন গাইপিগরে, সেখানে মেঘের জন্য দেখতে পেলেন না। আর লাজ এন্টিল সবচেয়ে করুণ অবস্থা হলো লাজ এন্টিল। এটাই, এই লাজ এন্টিলের কাহিনীটাই একটা করুণ কাহিনী, আলাদা গল্প। এটাই খুব একটা ইম্পর্টেন্ট। লাজ এন্টিল 1761 সালের এক্লিপস দেখার জন্য আগে থেকে 1.5 বছর আগে তিনি ফ্রান্স থেকে রওনা হলেন। সেই সময় এরকম জাহাজ ছিল, তখন পালতোলা জাহাজ ছিল, অনেক সময় লাগতো। এবং তখন ওই সুয়েজ খাল তৈরি হয়নি, সুয়েজ ক্যানাল হয়নি। কাজে এখান থেকে চট করে ভূমধ্যসাগরের মধ্য দিয়ে চলে আসবেন, ভূমধ্যসাগরের মধ্য দিয়ে সুয়েজ ক্যানাল পার হয়ে রোহিত সাগর হয়ে চলে আসবে আরব সাগরে, সেই পথ ছিল না। পুরো আফ্রিকাটা ঘুরে ঘুরে এখান থেকে বেরিয়ে, এই ফ্রান্স থেকে এই পুরো আফ্রিকাটা ঘুরে নিচে একদম চলে আসছে এখানে। এইভাবে পুরো এখানে ঘুরে ঘুরে এসে, এইটাকে ঘুরে এসে এইখানে তিনি যখন চলে আসছেন 1 বছর আগে এখানে এসে এই মরিশাস দিয়ে পৌঁছলেন। মরিশাস দিয়ে বেশি আর এগোতে পারলেন না, কারণ এখানে তখন প্রচন্ড যুদ্ধ চলছে। তখন ওই পন্ডিচেরিতে
সেখানে থেকে গেলেন। কিছুকাল পরে তিনি কঠিন পীড়ে আক্রান্ত হলেন, 1 বছর আগে পৌঁছে গেল। ওই পীড়া থেকে যখন সেরে উঠলেন, সেরে ওঠার পরে তবে তখন দিন এগিয়ে আসছে, তখন ব্যস্ত হয়ে পড়লেন, ওদিকে যুদ্ধ থামছে না। শেষে মরিয়া হয়ে ফরাসি সৈন্যবাহী তারা মালবাহী সৈন্য সামন্ত গোদাবরী নিয়ে যাবে এমন একটা জাহাজে উঠে পড়লেন। যখন এসে ভারতবর্ষের কাছাকাছি পৌঁছেছেন, তখন শুনতে পেলেন যে ইংরেজ ওখানে পন্ডিচেরির পতন হয়েছে, পন্ডিচেরি ফরাসি দখলে ছিল, সেই জন্যই উনি পন্ডিচেরিতে যাবেন ঠিক করেছিলেন। পতন হয়েছে, ইংরেজরা পন্ডিচেরি দখল করে নিয়েছে। তিনি আর যেতে পারলেন, নামতে পারলেন না। ওই সমুদ্রের মাঝখান থেকে দেখেই সমুদ্রের মধ্যেই তিনি ভেনাস ট্রানজিট দেখলেন, কিন্তু কিছু মেজারমেন্ট করা সম্ভব হলো না, যেহেতু জলের অত উত্তাল পাতার অবস্থাতে। তিনি যখন ফিরে আসছেন, তখন দেখা গেল, জানতে পারলেন যে ফরাসিরা আবার দখল করেছে, ইংরেজদের দখল করেছে পন্ডিচেরি, ইংরেজদের হারিয়ে, এবং যুদ্ধ থেমে গেছে। তিনি তখন এই 1761 তো দেখতে পেলেন না, এই পরে 1759 8 বছর পর আরেকটা আছে, সেটা দেখার জন্য আবার ফিরে গেলেন। গিয়ে পন্ডিচেরিতে নামলেন, সেখানে একটা অবজারভেটরি স্থাপন করে 8 বছর ধরে সেখানে রইলেন, পরেরটা দেখবেন বলে। এবং যখন সেই 1769 যখন হলো, 8 বছর বাদে যখন সময় হলো, ঠিক সেই সময়তে মেঘ এসে গেল, সেটাও দেখতে পেলেন না। করুণ অবস্থায়, বিধ্বস্ত অবস্থায়, মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায়, আর্থিকভাবে এত সময় দিয়ে 11 বছর পরে ধীরে 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 তার বাড়িতে ফিরলেন ফ্রান্সে। 11 বছর পরে ফিরে দেখলেন যে লাজেন্টিল মারা গেছে ধরে নিয়ে তার সম্পত্তি সব ভাই আত্মীয় স্বজন তারা সব বিয়ে দিয়ে দিয়েছে, তার স্ত্রী সেটা অন্য একজনকে বিয়ে করে চলে গেছে, কিছু। এই করুণ কাহিনী, এই যে ভেনাসের ট্রানজিট, 1761 ট্রানজিট, যেটা এমন স্মরণীয়, যেটাতে প্রথম থেকে আমার এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মেজার করতে পারা গেছিল, অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর অ্যাকচুয়াল দূরত্ব কতখানি, যা আমরা সমস্ত দূরত্ব মাপতে পারি, সেই মাপার ক্ষেত্রে এত বড় বিশাল কর্মযজ্ঞ সারা পৃথিবী জুড়ে, এত বড় কাহিনী, এরকম ঘটনা আর কোনো ইতিহাসে নেই। আমি এরপরে আর একটা জিনিস, এখানে আমি আর একবার আসবো। এই যে 1761 পেরিয়ে গেছে, তারপরে যে ইক্লিপসগুলি হয়েছে, এই ভেনাসের ট্রানজিট কেপলার নিজে দেখতে পেলেন না, 1 বছর আগে মারা গেলেন। গ্যালিলিও দেখতে পাননি, তখন জেলে বন্দিতা মৃত্যু শেষ অবস্থাতে। নিউটনের সারা জীবনে ঘটনাটা ঘটেনি। 20th সেঞ্চুরিতে, সারা 20 শতাব্দীতে এই ঘটনা হয়নি। সর্বশেষ যখন ঘটেছে, এটা এই 1882 সালে, তখন আইনস্টাইন তখন শিশু, এবং মেঘনাদ সাহা সদ্যবেশের জন্ম হয়নি। সেই জিনিস, এত বড় ইতিহাস যার পিছনে রয়েছে, যে এতগুলি বিশাল বড় তা দেখতে পাননি। আমরা স্কাইওয়াচ অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং আরো অনেকে এই 2004 এবং 2012 আমরা দুবার দেখতে পেলাম সেই ট্রানজিট দেখতে বেড়াচ্ছে। এর এক বিশাল আমরা এইটাই, এবং আমাদের পরবর্তী প্রজন্ম 3 পুরুষ দেখতে পাবে না, কারণ এর পরেরটা হচ্ছে 2117 সাল, যদি ইচ্ছা থাকতে পারে অবশ্য, এবং সেটা ডিসেম্বর মাসে হবে। এর ভিতরে এই বিশাল ঘটনা, এর পিছনে এত ইতিহাস, এত বেদনা মানুষের, সেটা এবং আমাদের সাফল্য দেখার এটা সৌভাগ্য, এটা জানিয়ে এবং
সকলকে নববর্ষের পুরো শুভেচ্ছা জানিয়ে আর বলা শেষ করি আজকে।